দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। আমানতের পরিমাণ বেড়েছে দেশের ব্যাংকগুলোতে, প্রয়োজনীয় নীতি সংস্কারে আস্থা ফিরছে গ্রাহকদের। খুলনায় অপরিকল্পিত আবাসনের কারণে আশঙ্কাজনক হারে কমছে কৃষি জমির পরিমাণ, লবণাক্ততায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চাষাবাদ। সরবরাহ বাড়ায় স্বস্তি ফিরেছে শীতের সবজির বাজারে, তবে ভরা মৌসুমে মিলছে না আমন চাল। এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। দেশের ব্যাংক খাতে বেড়েছে আমানতের পরিমাণ। একক মাস হিসেবে অক্টোবরে প্রবৃদ্ধি হয়েছে 7.5% মতো, তবে জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে আগের প্রান্তিকের তুলনায় কিছুটা কমেছে। বিশ্লেষকরা বলছেন, জুলাই আগস্টের অস্থিতিশীল পরিস্থিতি ও কিছু ব্যাংকের ভঙ্গুর অবস্থার কারণে এ সময় কমেছে আমানতের পরিমাণ। যদিও প্রয়োজনীয় নীতি সংস্কারের ফলে আবারও গ্রাহকদের আস্থা ফিরছে বলে মত তাদের। রায়হান শোভনের রিপোর্ট। সাধারণত একজন গ্রাহক যখন ব্যাংকে টাকা জমা রাখে তা পরিচিত ব্যাংক আমানত হিসেবে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী গেল অক্টোবরে দেশের তফসিলি ব্যাংকগুলোতে এমন আমানতের পরিমাণ ছিল 17,55,217 কোটি টাকা, যা আগের বছর একই সময় ছিল 16,36,073 কোটি টাকা। সেই হিসেবে বছরের ব্যবধানে দেশের ব্যাংকগুলোতে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ বেড়েছে 1,19,144 কোটি টাকা। ব্যাংক আমানত বাড়ার পেছনে তো মূল কারণ হচ্ছে এখন আমাদের ইন্টারেস্ট রেট গুলো একটু মার্কেট ওরিয়েন্টেড হচ্ছে। আগে তো ইন্টারেস্ট রেট একেবারেই কম ছিল, তো 3 to 4% ব্যাংকার অফার করতো। এখন তো বাংলাদেশ ব্যাংকও একটু শক্তিশালী হচ্ছে, বাংলাদেশ ব্যাংকও বলছে যে না, তোমরা রিয়েল রেট অফ ইন্টারেস্ট অফার করতে হবে। সুতরাং ইন্টারেস্ট রেটটাও বেড়েছে, প্লাস এই যে ব্যাংকিং এর প্রতি যে মানুষের একটা আস্থা নষ্ট হয়ে গেছিল, আমার মনে হয় এখন এটা আস্তে আস্তে আবার একটু ফেরত আসছে। একক মাস হিসেবে অক্টোবরে ব্যাংক খাতের আমানতের পরিমাণ বাড়লেও জুলাই সেপ্টেম্বর প্রান্তিকে কিছুটা কমেছে এই হার আগের প্রান্তিকের তুলনায়। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে গ্রাহকদের জমা রাখা টাকার পরিমাণ ছিল 18,25,338 কোটি টাকা। 2023-24 অর্থবছরের শেষ প্রান্তিক অর্থাৎ এপ্রিল থেকে জুনে যা ছিল 18,38,837 কোটি টাকা। সেই হিসাবে এই সময়ের ব্যবধানে ব্যাংকে আমানতের পরিমাণ কমেছে প্রায় 13,000 কোটি টাকার মতো। এজ এ হোল যে একটু কমেছে, তার মানে কি যে টাকাটা উইথড্র হচ্ছে সেটা পুরোটা আসে নাই, কিছু টাকা সাধারণ জনগণের কাছে রয়ে গেছিল, বা ওরা হয়তো বা বিশ্বাস করতে পারছিল না কোন ব্যাংকে রাখবে, ডিসাইড করতে পারছিল না, সেই জন্য হয়তো বা তাদের কাছে রয়ে গিয়েছিল, যার জন্য আসলে আপনার ওভারঅল ডিপোজিট গ্রোথ রেট একটু কম হয়েছে। জুলাই এবং আগস্টে যেটা হয়েছিল, যদি আমার অনিশ্চয়তা থাকে তাহলে অনেক সময় অনেকেই কিন্তু তারা ক্যাশ টাকা রাখতে পছন্দ করে, সেটা একটি ইস্যু ছিল। আরেকটি ছিল ওভারঅল কিন্তু অনেকেরই কিন্তু কনফিডেন্সে ঘাটতি ছিল, এবং তারাও ওই সময় ব্যাংকে ট্রানজ্যাকশন না করে তারা কিন্তু টাকা হাতে রাখার চেষ্টা করেছিল। তারপরে ওভারটাইম যেটা হয়েছে, দুটো ব্যাপার হয়েছে। একটি হচ্ছে যে এই সরকার আসার পরে যেগুলা বেনিয়ম বা অনিয়ম ছিল সেগুলোকে দমন করার ব্যাপারে ওনারা কিন্তু খুব কেয়ারফুলি পদক্ষেপগুলো নিয়েছেন। সবাইকে ঢালাওভাবে সবার উপরে অ্যাকশন না নিয়ে বরং সুচিন্তিতভাবে ওনারা এগিয়েছেন বলে খানিকটা কনফিডেন্স কিন্তু বাজারে ফিরে এসেছে। ফলে আমরা দেখছি যে এখন কিন্তু আবার যেহেতু সুদের হারও বেড়েছে, কাজে আবার ব্যাংকে কিন্তু টাকাগুলো যাচ্ছে। এটা একটি আমি বলবো যে পজিটিভ দিক। তথ্য বলছে, জুলাই সেপ্টেম্বর সময়কালে ঢাকা সহ 6 বিভাগে কমেছে আমানতের পরিমাণ, যদিও এই সময় আমানত বেড়েছে রাজশাহী ও চট্টগ্রামে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। অপরিকল্পিত আবাসনের আগ্রাসনে খুলনা জেলায় আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমি। অপরদিকে লবণাক্ততার প্রভাব বাড়ায় বাধাগ্রস্ত হচ্ছে স্বাভাবিক চাষাবাদ। ফসলের নিবিড়তা বাড়াতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ দিয়েছেন কৃষিবিদরা। SM মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। কৃষি সম্প্রসারণের তথ্য মতে 2009-10 সালে খুলনা জেলায় আবাদি জমির পরিমাণ ছিল 1,54,462 হেক্টর, যা বর্তমানে কমে 1,52,911 হেক্টরে দাঁড়িয়েছে। এক যুগের ব্যবধানে জেলায় কৃষি জমি কমেছে 2,500 হেক্টর। এজন্য কৃষি জমির অপরিকল্পিত ব্যবহারকে দায়ী করছে কৃষি অধিদপ্তর। আমাদের সরকার থেকে নির্দেশনা আছে, 2 ফসলি জমি 3 ফসলি জমি কখনো করা যাবে না, অবকাঠামো করা, ইটভাটা বা আমাদের আবাসনের জন্য এটা নেওয়া যাবে না। কিন্তু উপজেলা প্রশাসন থেকে যদি দিয়ে দেয় বা তার অনুমতি না নিয়ে যদি করে, এখানে আমাদের কিছু করার থাকে না। অন্যদিকে এই জেলাতে কৃষির জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে লবণাক্ত জমির পরিধি ও পরিমাণ বৃদ্ধি, বলছে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট। জেলার প্রায় 96,341 হেক্টর জমি উচ্চমাত্রায় লবণাক্ততায় আক্রান্ত। খুলনা জেলার 10টা উপজেলা আছে, সেখানে টোটাল এই 10টা জেলার আয়তন হচ্ছে আপনার 2,13,820 হেক্টর।
সেখানে আমাদের সর্বশেষ জরিপের আমরা দেখছি এই লবণাক্ততা আক্রান্ত হচ্ছে 1,47,960 হেক্টর। যদি আমি একটা অনুবাদ করি সেখানে কি যে প্রায় 69% জমি লবণাক্ততার বিভিন্ন মাত্রায় আক্রান্ত। কৃষিবিদরা বলছে পতিত জমি চাষের আওতায় আনা আর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ফসলের নিবিড়তা বাড়ানো সম্ভব না হলে দিন দিন এই অঞ্চলে ফসলের উৎপাদন হ্রাস পাবে। উত্তরাঞ্চল কিন্তু স্যাচুরেটেড, ওখানে কিন্তু আর ফসল বাড়ানোর সুযোগ নাই, কিন্তু দক্ষিণাঞ্চলে যেহেতু লবণাক্ততা বা অন্যান্য প্রতিকূলতা আছে, এখানে একটা ফসল হয় বা কোনো কোনো ক্ষেত্রে দুইটা, এখানে 3টা 4টা বা 5টা ফসল করা কিন্তু সম্ভব আমরা যদি প্রযুক্তির প্রয়োগ করি। তো সেক্ষেত্রে এই অঞ্চলের জমি যদি কমে যায়, এটা আসলে আমাদের শুধু দক্ষিণাঞ্চল না, এটা আমাদের সারা দেশের জন্য এটা আসলে কিন্তু একটা অ্যালার্মিং। আশার কথা ইতোমধ্যেই পতিত জমি চাষের আওতায় আনতে শুরু করেছে কৃষি অধিদপ্তর, যার ফলে গেল 1 দশকে নতুন করে চাষাবাদের আওতায় এসেছে জেলার 3000 হেক্টর জমি। তাই খাদ্য নিরাপত্তায়, কৃষি রক্ষায় আইনের শক্ত প্রয়োগের আহ্বান বিশেষজ্ঞদের। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। সরবরাহ বাড়ায় অনেকটাই স্বস্তি ফিরেছে শীতের সবজির বাজারে। গড়ে 50 টাকা কেজি দরে রাজধানীর বাজারগুলোতে পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। তবে ভরা মৌসুমেও মিলছে না আমন চাল, তাই এ সপ্তাহেও কিছুটা বাড়তি চালের দর। গত সপ্তাহেও নতুন আলুর দর ছিল সতর্কতায়, তবে বাজারে সরবরাহ বাড়ায় এ সপ্তাহে সেই আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। মুড়িকাটা পেঁয়াজ বাজারে আসায় কেজিতে 20 টাকা কমে সব ধরনের পেঁয়াজ বিক্রি হচ্ছে 80 টাকা কেজিতে। যেটা একটু ভালো এটা 65, একটু নর্মালটা 60, পেঁয়াজ 75, 70, 80 3 রকমের 80 করছে। সবকিছু একটু নিয়ন্ত্রণে আসছে, আশা করি সামনে দিয়ে আর একটু কমার আশা আছে। শীতকালীন সব ধরনের সবজি বাজারে আসছে যথেষ্ট পরিমাণ, তাই দরও অনেকটাই ক্রেতার হাতের নাগালে। লাউ কুমড়ো 50 টাকা পিস, পেঁপে, সিম, শশার কেজিও 50 টাকায় নেমে এসেছে। বাঁধাকপি, ফুলকপি প্রতিটি 30 থেকে 40 টাকায় পাওয়া যাচ্ছে খুচরা বাজারে। সবজিগুলো সবগুলো নাম আমদানি আছে, বাজারও আসছে, এজন্য সবজি দাম সবকিছু কমছে ইনশাআল্লাহ। 1 কেজিতে 20 টাকা 25 টাকা কমছে কিছু সবজিতে, সব কম, সবকিছু কম। আলু হয়ে গেছে 60 টাকা 70 টাকা, টমেটো বিক্রি করতেছে 100 টাকা, সিম বেচতেছি 60 টাকা, তারপরে পেঁপে 50 টাকা, শশা 60 টাকা। এবারে সব সবজি শীতের সবজি আসতেছে, ফুলকপি 40 টাকা 35 টাকা পার পিস, বাঁধাকপি 40-35 টাকা পার পিস। এদিকে আমনের মৌসুমেও পাইকারি বাজারে উধাও আমন চাল। ব্যবসায়ীরা বলছেন বন্যার কারণে উৎপাদন কিছুটা কম হলেও বাজারে এখনো চাল না আসা অস্বাভাবিক, তাই মিনিকেটের দাম কেজিতে 2 টাকা বেড়েছে। নাজির শাল আপনার 72-75, মিনিকেট আপনার 70 আছে, 75 আছে, 28 হলো আপনার 60 টাকা, পলাশ চাল 120 টাকা। চালের দাম কিন্তু বাড়তেই আছে, কিন্তু বাজারে বেচা কিনা আমন বলতে লাল চাল টাল ওগুলো তো আমাদের এখানে অ্যাভেলেবেল না। সামান্য চাল আমাদের কিছু 28 উঠছে, এখন 28 করে বললাম না, 28 করে দাম 2950, 3000, 2850, নতুন পুরান মিলেইছিল আর কি, এইভাবেই চলতেছে। বোতলজাত তেলের দামও লিটারে 8 টাকা বাড়ার পর এ সপ্তাহেও সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে জানায় বিক্রেতারা। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। সাগরকন্যা পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতের মাছের বারবিকিউ সহ মজাদার খাবার মন কাড়ে পর্যটকদের, কিন্তু ফিশ ফ্রাই মার্কেটে থাকা খাবারের দোকানগুলোর পরিবেশ সুন্দর না হয় অস্বস্তি বোধ করেন ক্রেতারা। এতে নেতিবাচক প্রভাব পড়ছে বেচাকেনায়। পটুয়াখালী থেকে চিন্ময় কর্মকারের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সমুদ্র সৈকতে বেড়াতে এসে সামুদ্রিক খাবারের স্বাদ গ্রহণ করতে কে না চায়, আর সেটা যদি প্রাকৃতিক পরিবেশে বসে সাগরের ঢেউ উপভোগ করতে করতে করা যায় তাহলে কেমন হয়। এমন সুযোগ রয়েছে সাগরকন্যা কুয়াকাটার 0 পয়েন্টের অদূরে পর্যটক পার্কের কাছে ফিশ ফ্রাই মার্কেটে। সাগরের তীর ঘেঁষে এখানে 30টির অধিক দোকানে টুনা, কোরাল, লাক্ষা, লৈট্টা, মাইট্টা, টাইরা, ভোল, রূপসা, রূপচাঁদা, চিংড়ি সহ নানা প্রজাতির সামুদ্রিক মাছ এবং অক্টোপাস, স্কুইড, শামুক, কাঁকড়া সহ বৈচিত্র্যময় সামুদ্রিক প্রাণীর পসরা সাজিয়ে বসেন দোকানিরা। পছন্দ হলে ও দরদাম করে অর্ডার করলেই তাৎক্ষণিক ফ্রাই বা বারবিকিউ বানিয়ে দেয়া হয়। তাই সারাদিন ঘোরাঘুরি শেষে লোভনীয় সব খাবারের স্বাদ নিতে ভোলেন না দেশি বিদেশি পর্যটকরা। সন্ধ্যা হতেই ভিড় করেন ফিশ ফ্রাই মার্কেটে। মনোরম পরিবেশে অপেক্ষাকৃত কম দামে টাটকা খাবার পরিবেশনের কারণে এখানে ভোজন বিলাসে মেতে ওঠেন পর্যটকরা। কাঁকড়া, অক্টোপাস,
এরপর কোরাল, তারপর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার দিলাম। এটা তো মানে সমুদ্রের সাথে মিশে গেছে আর কি। আর বাঙালিরা খাবারের প্রতি বেশি আগ্রহী থাকে, সি ফুডটা তার অন্যতম কারণ। এখানে কয়লা দিয়ে পাকা, এটা মানে অন্যরকম একটা স্বাদ দেয়। টুনা ফিশ খেয়েছি, কাঁকড়া খেয়েছি, তারপরে আপনার লবস্টার খেয়েছি। এই প্রথম আমাদের এটা জার্নি, তো ভালোই লাগছে। আমি যতটা সি ফুড ট্রাই করছি, আপনার কুয়াকাটা সি ফুডটা ওয়ান অফ দ্য বেস্ট। তবে দোকানগুলো ভাঙাচোরা, এলোমেলো এবং পরিপাটি না হওয়ায় এখানে কিছুটা অস্বস্তি বোধ করেন অনেকেই। স্থানটিকে একটু পরিপাটি এবং বসার ব্যবস্থা করে উন্নত করার তাগিদ দেন পর্যটকরা। ডিসিপ্লিনটা থাকলে একটু ভালো হতো। এইখানে এই দোকান তো বসার জায়গাগুলো ঠিক নাই, যে এক একটা আইটেমের দোকানগুলো এক এক জায়গায় থাকবে এরকম না। স্থায়ী স্থান না পাওয়ায় পর্যটকদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারছেন না, এমনটি জানান ফিশ মার্কেটের ব্যবসায়ীরাও। একটা স্থায়ী পরিবেশ দরকার, যেন আমার দোকানে আমি একটা ফ্রিজ রাখতে পারি মাছ সংরক্ষণ করার জন্য, মাছটা ভালো রাখার জন্য যেন আমি ককসেট বরফ ব্যবহার করতে পারি। একদিন এই জায়গায়, পরের দিন ওই জায়গায় আমরা ব্যবসা করে আসলে শান্তি পাচ্ছি না। একটা স্থায়ী আমাদের একটা জায়গা দরকার, যেখানে আমরা গেস্টকে সুন্দরভাবে একটা পরিবেশ করে দিতে পারবো। রেগুলার দাম যেটা সেটা আমরা নিই, এবং আমাদের এখানে গরম যেমন হচ্ছে চুলা থেকে নামাই, গরম গরম খাওয়াই। পর্যটকদের আকর্ষণের বিষয়টি বিবেচনায় দ্রুত স্থায়ী মার্কেট নির্মাণের জন্য জমি বরাদ্দের আশ্বাস জেলা প্রশাসনের। কুয়াকাটা পৌরসভার পক্ষ থেকে এখানে যাতে একটি স্থায়ী ব্যবসা কেন্দ্র, এই ফিশ ফ্রাইয়ের ব্যবসার সাথে যারা জড়িত আছেন তাদের জন্য করা যায়, সেটি আমাদের পরিকল্পনায় আছে এবং আমরা অতি সত্বর এটি বাস্তবায়ন করব, যাতে তারা সুন্দরভাবে এই আগত পর্যটকদের সেবায় নিয়োজিত হতে পারেন। মৌসুমে প্রতিদিন এই মার্কেটে 5 লাখ টাকার বেশি বেচাকেনা হয়। মার্কেটটি সুন্দর করে সাজানো সহ আধুনিক সুবিধা নিশ্চিত করা গেলে পর্যটক সমাগমের পাশাপাশি বেচাকেনা আরও বাড়বে বলে মনে করেন এর সাথে জড়িতরা। মুজাহিদ সাকিব, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সম্পদের নতুন রেকর্ড গড়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছাড়িয়েছে $400 বিলিয়ন। বিশ্ব অর্থনীতির ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এত বিপুল সম্পদের মালিক হলেন মাস্ক। মূলত টেসলা এবং স্পেস এক্সের বাজার মূল্য দ্রুত বৃদ্ধি এমন মাইলফলক অর্জনে ভূমিকা রেখেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সময়টা যেন ইলন মাস্কেরই। বছর বছর বেড়ে চলেছে তার সম্পদের পরিমাণ। বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় একাধিকবার তার নাম উঠেছে 1 নম্বরে। এবার সম্পদের মালিকানায় নতুন রেকর্ড গড়েছেন টেসলার প্রধান ইলন মাস্ক। ফোর্বস রিয়েল টাইম বিলিয়নিয়ার ইন্ডেক্সের হিসেবে গেল বৃহস্পতিবার ইলন মাস্কের ব্যক্তিগত সম্পদের পরিমাণ ছাড়ায় $400 বিলিয়ন। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে এত বিপুল সম্পদের মাইলফলক অর্জন করলেন মাস্ক। মাস্কের এই সম্পদ অর্জনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। প্রতিষ্ঠানটির 13% শেয়ারের মালিকানা রয়েছে মাস্কের। চলতি বছর এখন পর্যন্ত টেসলার শেয়ারের দর বেড়েছে 71% আগের বছরের একই সময়ের তুলনায়। আর গেল বুধবার টেসলার শেয়ারের দর উঠে $429.9, যা এ যাবৎকালের মধ্যে সর্বোচ্চ। মূলত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে টানা দর বেড়ে এ পর্যায়ে পৌঁছেছে টেসলা। শুধু টেসলাই নয়, ইলন মাস্কের সম্পদ বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে স্পেস এক্সও। প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ শেয়ারের মালিকানা বিক্রির মাধ্যমে বড় অঙ্কের আয় এসেছে তার। এক প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছে, ইতোমধ্যে স্পেস এক্সের $1.2 বিলিয়ন মূল্যের শেয়ার কিনে নিতে একমত হয়েছে রকেট কোম্পানি এবং এর বিনিয়োগকারীরা। এদিকে টেসলার ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী এর বিনিয়োগকারীরা, কেননা নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে মাস্কের সম্পর্ক বন্ধুত্বসুলভ, যে কারণে ভবিষ্যতে রিপাবলিকান প্রশাসনের নীতি এজেন্ডা বাস্তবায়নে এই বিলিয়নিয়ারের ভূমিকা ইভি খাতকে উপকৃত করবে বলে ধারণা তাদের। টেসলা ছাড়াও ব্রেন টেকনোলজি স্টার্টআপ নিউরালিঙ্কেরও প্রধান ইলন মাস্ক। স্পেস এক্স এবং নিউরালিঙ্ক উভয়ই সরকারি নিয়ম এবং নীতির উপর ব্যাপকভাবে নির্ভর করে, ফলে ট্রাম্প প্রশাসন থেকে তাদেরও উপকৃত হবার সম্ভাবনা রয়েছে। তথ্য বলছে, ট্রাম্পকে নির্বাচনে জিততে সাহায্য করার জন্য প্রায় $26 কোটি ব্যয় করেছেন ইলন মাস্ক। ট্রাম্পের জয়ের পর ইতোমধ্যে তার সুফলও পেতে শুরু করেছেন তিনি। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে তার সম্পদের পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস অথবা ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।